নমস্কার বন্ধুরা, আজকের গল্প কে পয়া আর কে অপয়া। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে একটি লোক বাস করতেন, যার নাম ছিল রামায়া। তাকে সবাই অশুভ বা অপয়া বলে মনে করত। তারা মনে করত সকালে উঠে প্রথমেই রামায়ার মুখ দেখলে সারাটা দিন অশুভ যাবে। অতএব গ্রামের লোকজন রামায়াকে যখনই ঘাটে পথে দেখত তখনই সকলে লুকিয়ে পড়ত, যাতে তার মুখ দেখতে না হয়। কিন্তু গ্রামের লোকজনের এভাবে বড়ই অসুবিধে হচ্ছিল। তারা চলতে ফিরতে রামায়ের মুখ কেউ ভুল করে দেখে নিলে তাদের সারাটা দিন অশুভ যেত। এর একটা বিহিত করা দরকার। তাই তারা মহারাজা কৃষ্ণচন্দ্রের কানে কথাটা পৌঁছে দিল। মহারাজা কৃষ্ণচন্দ্র এই কথা শুনলেন। তারপর তিনি ভাবলেন, সত্য মিথ্যা যাচাই না করে একজন মানুষকে কিভাবে শাস্তি দেবেন। তাই তিনি ঘটনার সত্যতা জানার জন্য মহারাজা রামায়াকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। রামায়া সময় মতো রাজসভায় চলে আসে। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র তার পরিচারকদের বলেন, শোনো প্রহরী, রামায়ার থাকার ব্যবস্থা যেন আমার ঘরের ঠিক পাশেই হয়। মহারাজের আদেশ তো আর অমান্য করা যায় না। তাই প্রহরীরা তড়িঘড়ি করে মহারাজের ঘরের ঠিক পাশেই রামায়ার থাকার ব্যবস্থা করলেন। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র তার শয়নকক্ষে শোবার জন্য চলে গেলেন। এদিকে সহজ সরল গরিব রামায়া, যে কিনা থাকে একটা ভাঙাচোরা বাড়িতে, সে কিনা আজকে রাজমহলে সুন্দর বিছানায় ঘুমাবে। চতুর্দিকে দেখতে থাকে আর ভাবতে থাকে, না জানি পরদিন ভোরবেলায় মহারাজ তার মুখ দেখে কি বিপদে পড়েন, তার কি হবে, নানান চিন্তা করতে থাকেন। পরদিন সকাল হতেই পাখিদের কলরবে মহারাজের ঘুম ভাঙে। এইবার রামায়ার ঘরে যাওয়ার পালা। মহারাজ তৈরি হয়ে বেরিয়ে পড়লেন রামায়ার ঘরে যাওয়ার জন্যে। এরপর মহারাজা কৃষ্ণচন্দ্র সরাসরি ঢুকে পড়লেন রামায়ার ঘরে এবং তিনি তার মুখ দর্শন করলেন। মহারাজা সকালবেলায় সবার আগে তিনি রামায়ার মুখ দর্শন করেন, এইটা দেখার জন্য যে সে কতটা অপয়া। সেই দিনই দুপুরবেলা মহারাজা কৃষ্ণচন্দ্র খেতে বসলেন। হঠাৎ তার থালায় একটা মাছি বসল। মাছি বসায় মহারাজা কিছুই খেতে পারলেন না। রাধুনি, এদিকে এসো, আমার খাবারে মাছি বসেছে। এই খাবার আর খাওয়া যাবে না। তাড়াতাড়ি আমার মধ্যাহ্নভোজ প্রস্তুত করো। মহারাজা বিরক্ত হয়ে খাবার ছেড়ে উঠে পড়লেন। এরপর রাধুনি নতুন করে মধ্যাহ্নভোজ প্রস্তুত করার ব্যবস্থা করলেন। যথারীতি মহারাজকে আবার ডাক দিয়ে খেতে দেওয়া হলো। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কোনো খাবার খেতেই ইচ্ছে করল না। তাই তিনি উঠে পড়লেন। রাজসভায় বসে মহারাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবতে থাকেন, আচ্ছা, সবাই রামায়া সম্পর্কে যা বলে সেটা সঠিক। সকালে ওর মুখ দেখার কারণেই আমার রুচি নষ্ট হয়ে গেছে। এরপর মহারাজ গোপাল ও তার সভাসদদেরকে বলেন, শুনুন সবাই, রামায়ার মতো একজন অশুভ এবং অপদার্থ লোক রাজ্যে থাকতে পারবে না। সিপাহী, যাও, রামায়াকে ফাঁসিতে ঝোলাও। এদিকে রামায়ার ফাঁসির খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। তক্ষুনি রামায়ার স্ত্রী
প্রায় কাঁদো কাঁদো অবস্থায় গোপালের কাছে যেতে থাকে। হঠাৎ রাস্তায় গোপালের সাথে তার দেখা হয়ে যায়। গোপাল দাদা, আমি আপনার কাছেই যাচ্ছিলুম। শুনেছেন আমার কর্তাকে আজ ফাঁসি দেওয়া হবে। এমনিতেই তো গ্রামের লোকেরা ওকে অপয়া বলতো। মহারাজা আজকে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ফাঁসি দেওয়া হবে। আপনি তো অনেক বুদ্ধির মানুষ, আমার কর্তাকে একটু বাঁচিয়ে দেন। রামায়ার ফাঁসির কথা গোপাল আগে থেকেই জানতো, যেহেতু সে সেই সময় রাজসভায় উপস্থিত ছিল। তবুও রামায়ার স্ত্রীর সব কথা শুনলে এবং তাকে বললে, ঠিক আছে, তুমি কেঁদো না, শান্ত হও, আমি দেখছি কি করা যায়। মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে পরদিন সকালে সৈন্যরা জঙ্গলের রাস্তা ধরে রামায়াকে ফাঁসিতে ঝোলাতে নিয়ে যাচ্ছিল। পথে গোপালের সঙ্গে দেখা। গোপাল রামায়ার কানে ফিসফিস করে কিছু কথা বলে চলে গেল। ফাঁসিতে ঝোলানোর আগে সৈন্যরা রামায়ার শেষ ইচ্ছার কথা জানতে চাইল। রামায়া তখন বললে, আমি মহারাজের কাছে একটা চিঠি পাঠাতে চাই। এরপর রামায়াকে একটা কাগজ পেন দেওয়া হয় এবং সে কিছু লিখতে থাকে। তারপর সেই চিঠি প্রহরীর হাতে দিয়ে দেয়। প্রহরী সেই চিঠি নিয়ে রাজদরবারে এসে হাজির হয়। গোপাল ও অন্যান্য সভাসদরা তখন রাজসভায় হাজির ছিল। রামায়ার লেখা চিঠি মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতে তুলে দেওয়া হলো। মহারাজা চিঠি খুলে দেখলেন, তাতে লেখা ছিল, যদি আমার মুখ দেখে কারো রুচি চলে যায় আর রাজামশাইয়ের মুখ দেখে কাউকে ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে কে বেশি অশুভ, সে নাকি রাজামশাই? চিঠিতে কি লেখা থাকতে পারে সেটা গোপাল ভালো করেই জানতো এবং মহারাজা চিঠি পড়ে বুঝতে পারলেন যে রামায়া কি বলতে চাইছে। তখনই মহারাজা কৃষ্ণচন্দ্র তার প্রহরীদেরকে বলে রামায়াকে মুক্তি দিলেন। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।